প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে মন্তব্য মির্জা ফখরুলের। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা। মহাসচিব বললেন এরশাদের অবর্তমানে সিদ্ধান্ত হবে সাধারণ সভায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ সন্তান সহ মা দগ্ধ, ৪ জনের অবস্থায় আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীরা। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের জের, অভিযোগ স্বজনদের। এবং আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বহীন হয়ে পড়েছে চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ। স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রী। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন কারাগারে যান গেল বছরের 8ই ফেব্রুয়ারি। এরপর ওই বছরের 29শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের জেল হয় বেগম জিয়ার। পরের দিন 30শে অক্টোবর অরফানেজ ট্রাস্ট মামলার আপিলে হাইকোর্ট সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন বেগম জিয়াকে। এই সময় একে একে 32টি মামলায় গ্রেফতার দেখানো হয় বেগম জিয়াকে। এর মধ্যে দণ্ডিত 2 মামলা সহ 31টিতে জামিন পেলেও কুমিল্লার নাশকতার মামলায় হুকুমের আসামি বেগম জিয়ার জামিন আটকে গেলে বিলম্বিত হয় মুক্তি প্রক্রিয়া। এই অবস্থায় হাইকোর্ট কুমিল্লার মামলায় জামিন দিলেও চেম্বার আদালতে আটকে যায়। এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য রয়েছে। এছাড়া মানহানির আরও একটি মামলা সহ আরও 4টি মামলায় গ্রেফতার রয়েছেন বেগম জিয়া। এ অবস্থায় গেল সপ্তাহে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। মূলত এর আগে থেকেই বেগম জিয়াকে চরম অসুস্থ দাবি করে তার মুক্তি চাইছিলেন বিএনপি নেতারা। এ অবস্থায় রোববার এ ব্যাপারে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা ক্লজ দিয়ে একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বারবার আমরা পরিস্থিতি অত্যন্ত অসুস্থ, সে অসুস্থতা এমন পর্যায়ে গেছে এখন যে তিনি হাঁটতে পারেন না, তিনি কোনো কিছু খেতে পারছেন না। তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু দূর এগিয়ে আবার সেখানেই শেষ হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আবারও সিদ্ধান্ত পাল্টালেন এরশাদ। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন ভাই জিএম কাদেরের নাম। শনিবার সকালে হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে কথা জানানো হয়। তবে জাতীয় পার্টি পারিবারিক দল নয় মন্তব্য করে দলটির মহাসচিব বলেছেন, এ বিষয়ে সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে 4 মাসে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বারবার প্রত্যাহার আর পুনর্বহালে আলোচনায় দলটি। আগেও একবার জিএম কাদেরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে সে অবস্থান থেকে সরে আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আবার সে ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এরশাদ জানালেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে এবং তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের। তার মানে এই নয়। তবে চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত মানতে নারাজ দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। তিনি জানান, জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়। এরশাদের অবর্তমানে কে চেয়ারম্যান হবেন তা দলের সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। এটা তো একটা দল, তো এটা তো কোনো পারিবারিক বিষয় না যে আমি মারা গেলে আমার ছেলে এটার
দায়িত্ব পালন করবে এরকম তো নয়। চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা এবং দলের এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত একটি নিঃশ্বাসও আছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান এখানে থাকবেন। ওনার পরেই ওনার অবর্তমানে তখন আমরা কি করব সেটা আমরা সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আমাদের রয়েছে, আমাদের যতগুলো জেলা রয়েছে, সব জেলা উপজেলা আমাদের কমিটি আছে, আমরা একটা সাধারণ সভা করব, সাধারণ সভা করে আমরা চেয়ারম্যান নির্ধারণ করব। এটাই হলো দলের নিয়ম, গণতন্ত্রের সিস্টেম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেন মোহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ছোট ভাই জিএম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করেন, কিন্তু 22 মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। সেই আলোচনার রেশ কাটতে না কাটতে মাত্র 13 দিনের মাথায় গত 4 এপ্রিল জিএম কাদেরকে পুনরায় কো চেয়ারম্যানের পদে বহাল করা হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকেও মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও 3 শিশু সন্তান দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রাত 9টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হওয়ায় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে ফাতেমা বেগম ও তার শিশু সন্তান সাফওয়ান, ফারিয়া ও রাফি মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে 4 জনের শরীরে 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এলপি গ্যাস বাসা, গ্যাস লাইন নাই, হঠাৎ বাস্ট হয়ে বাসা তো আর কেউ ছিল না, আমার ছোট ভগ্নিপতি বাসার বাইরে ছিল, যার কারণে এরা সবাই দগ্ধ হয়ে গেছে। প্রতিবেশী যারা আছে তারা নিয়ে আসছে হাসপাতালে, নিয়ে আসছে, এখন আত্মীয় স্বজন সবাই আসছে, এখন ট্রিটমেন্ট চলতেছে আর কি। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীদের কয়েকজন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় আনা হয়েছে। গতকাল সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, যৌন হয়রানির মামলা করার জেরে মাদ্রাসা অধ্যক্ষের ইন্ধনেই তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আলিম আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় উপজেলার চরচান্দিয়া গ্রামের নুসরাত জাহান রাফি। স্থানীয়রা জানান, পরীক্ষার হল থেকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় কয়েক শিক্ষার্থী। এ সময় তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক। 4 থেকে 5 জন মেয়ে তার কণ্ঠস্বর পরিচিত, কিন্তু চিনতে পারে নাই, কেরোসিন ঢেলে দিয়ে গায়ে তারপর আগুন ধরাই দেয়। মানে তো অনেক বার্ন, একটা 18 বছরের একটা মেয়ে আমাদের, তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে আমাদের এখানে। তো এই জন্য আমরা তাকে ম্যানেজ করে প্লাস হলে সিভিল লাইন দিয়ে আমরা আইসিইউতে শিফট করে দিব আর কি। আমরা একটু গন্ধ পেয়েছি কেরোসিনের, কেমিক্যাল অ্যানালাইসিস করলে আসলে ওইটা বাদ বাকিটা জানা যাবে আসলে। গত 17 মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরেই নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এগুলা দাফা চাওয়াতে কয় না, হুজুরে অন্যায় করছে, আর যাতে কারোর সাথে অন্যায় না করতে পারে, এটা আইনি ভাবে চলে গেছে, আইনি ভাবে হবে। যারা ঘটনা ঘটাইছে, যারা এগুলো করতেছে, যারা করাইতেছে, তাদের আমরা সবাই ফাঁসি চাই, তাদের বিচার চাই। আসলে ঘটনাটা কি ওই আগের ঘটনার কন্টিনিউশন কিনা, বা তাকে কেউ আগুন লাগালো কিনা, সে গায়ে আগুন লাগানো কিনা, যত ঘটনাই আসুক আমাদের কাছে সমস্ত তথ্যগুলো আমরা নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে দেখছি। এর আগে গত বছরের নভেম্বরেও আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও স্বপদে বহাল ছিলেন অভিযুক্ত সিরাজউদ্দৌলা। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। দিনাজপুরে 5ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা হওয়ার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক। দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। গোলাম নবী দুলালের পাঠান তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
গত 1 এপ্রিল দুপুরে দিনাজপুর সদর উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র রায় ৫ম শ্রেণীর ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে মেয়েটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। কার্তিক মাস্টার উপরে ডাকে নিয়ে খারাপ আচরণ করছে, আমার মেয়ের গায়ে হাত দিছে, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এখন আমরা ন্যায্য বিচার চাই সরকারের কাছে, এইটাই আমাদের দাবি। আমার মেয়ে ঝাড়ু দেওয়ার জন্য নিয়ে গেছিল দোতলায় ঝাড়ু নেওয়ার পরে এই ঘটনা ঘটাইছে, গায়ে হাত দিছে। তো এইটা আমি ইয়ার কাছে বিচার চাই। অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা এই শিক্ষককে এই স্কুলে তো চাই না, এটা উপযুক্ত আমরা বিচার চাই। এ ঘটনায় কার্তিক চন্দ্র রায়কে আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামি ঘটনার পর থেকে পলাতক আছে, তার কর্মস্থল স্কুল এবং তার বাড়িতে কোথাও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাই গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি তাই গ্রেপ্তার করতে সক্ষম হব। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। সময় সংবাদ, দিনাজপুর। বাংলার সময় আরো থাকছে। বরগুনায় ক্লাস চলার সময় স্কুল ভবনের ছাদে ধস, পলেস্তরা খসে 3য় শ্রেণীর ছাত্রীর মৃত্যু, আহত আরো 5। ভবন নির্মাণের 1 বছরই দেখা দেয় ফাটল। দেশের আর্থসামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 15 জেলার নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের অনেকের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের এসব কারণ জানা গেছে। দক্ষিণ পশ্চিম ঘুরে এসে আরও জানাচ্ছেন ওমর ফারুক। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার 45 জন সদস্য ও 13টি আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন নাম পরিচয় গোপন রাখতে চাওয়া রাজবাড়ির এই চরমপন্থী নেতা। তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা থেকে তিনি ও তার রাজনৈতিক সঙ্গীরা উদ্বুদ্ধ হয়েছেন। তবে এর পেছনেও কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আদর্শের প্রতি আস্থাহীনতা এবং ব্যক্তিগত জীবনের নানা গ্লানি। যারা আত্মসমর্পণ করছে ওরা খুব ভালো আছে এবং প্রাথমিক অবস্থায় আমরা চিন্তায় ছিলাম যে এদেরকে মাইরেই ফেলায় না কি সরকার কি করে, তো দেখলাম যে না, এরা খুব ভালো অবস্থানে আছে। আমার কাছে কাল্পনিক মনে হয়, কারণ কি এই আপনার সিরাজ সিকদার যে আইন কানুন, এর তো নিজস্ব আইন, আমি এর মধ্যে কোনো বাস্তবিক কোনো দিক পাইনি। খুলনার পূর্ব বাংলা সর্বহারা পার্টির এই সদস্যের কণ্ঠে নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আর অন্ধকার পথে নিয়ে যাওয়ার অভিযোগ। আমাদেরকে অরিজিনালি ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 10টা বছরের মতো পালায় বেড়াইছি, বাবা মা সন্তান স্ত্রী থুয়ে যে জীবন কাটাইছি আর কি, এই জীবন না হচ্ছে বড় লোকের চান্দা ধরে, ঠিক আছে, নিয়ে গরিবের দেবে এই কথা বলে, কিন্তু যে আমরা পরে দেখি যে না, অরিজিনালি লিডাররাই আছে নিয়ে চুষে খায় আর আমাদেরকে ব্যবহার করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক নামে পরিচিত এই চরমপন্থী নেতা জানালেন, আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করছেন তারা। 2008 সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে একটা পয়েন্ট ছিল, আমাদের মতো যারা আর কি, তাদেরকে সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাচ্ছি। সিরাজগঞ্জ এলাকার প্রায় 100 খানেক সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করছেন 80 দশক থেকে চরমপন্থী তৎপরতার সঙ্গে যুক্ত লাল পতাকার এই সংগঠক। আত্মসমর্পণে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে শান্তি ফিরবে, এমন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যে সময় 600 আত্মসমর্পণ করতেছি, তাহলে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1/3। যেহেতু 100% থাকেই কিছু করতে পারে নাই বা পারি নাই, ব্যাপার হলো 1/3 কি করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে, সাধারণ জীবন ফেরত দেবে, তখন তো ওই সমস্ত ব্যক্তিরা 1/3 তারা তো আমাদের কাছে মার্কিন করা, তারা কোনো কিছু করতে গেলে কি আমরা ছেড়ে দেব? মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকা সর্বহারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির 600-রও বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। বরগুনায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভবনের পলেস্তরা খসে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 5 জন, তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন। আহতদের সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এম এ আজিমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
শনিবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ক্লাস চলছিল। এ সময় ভবনের গ্রেড বিম ভেঙে শিক্ষার্থীদের উপর পড়ে। এতে 6 শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মানসুরা নামে এক ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই ক্লাসের আরও 5 শিক্ষার্থী। হাজিরা করে বাংলা লিখতে দিচ্ছে ওদের, ওরা লিখতেছিল হঠাৎ করে আর কি ওইটা উপর থেকে পড়ে মাথার উপরে, তো বাচ্চারা সবাই চিৎকার করে বাইরে বেরোয়। আর আমি ওই যে বাচ্চাটা মারা গেছে ওইটা টেনে বের করছি, স্যাররাও গেছে অনেকে, এটা নিয়ে হাসপাতালে চলে গেছি। বিদ্যালয়ের যে ছাদগুলো থাকে এর ভিতর থেকে যে গ্রেড বিম দেওয়া থাকে আড়াআড়ি, ওর ওইখানে প্লাস্টারের কিছু অংশ ভেঙে বাদের মাথায়। শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। আমরা বহুবার বলছি যে এই রুম ভাঙ্গা, এই রুমে ছাত্রছাত্রীরা ক্লাস করে কিভাবে, আপনারা অবজেকশন জানান। তারা বলছে এই ব্যাপারে আপনার মাথা কামাইন না। এই ভবনের অবস্থা, এই করোনা অবস্থা থাকাকালীন অবস্থায় এখানে স্যাররা বা কর্তৃপক্ষরা কোনো পদক্ষেপ নেয় নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিনতি আবেদন করব যে তারা প্রয়োজনে এই বিদ্যালয় সংস্করণ না করার পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখুক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ডিজি মহোদয় ওনাদের সঙ্গে কথা বলি এবং বলে আমরা করোনা নির্দেশনা তাদের প্রপার চিকিৎসার ব্যবস্থা করা এবং কে কোথায় কি অবস্থা আছে খোঁজ খবর নিতে বলি। অভিভাবকদের অভিযোগ 2002 সালে নির্মাণ করা স্কুল ভবনটি 1 বছরের মধ্যে গ্রেড বিম সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক যুবকের 2 পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্বজনরা জানান 1 মাস আগে চট্টগ্রামে চাঁদগাঁও থানার হাদুমাঝিপাড়া এলাকার ব্যবসায়ী আমজাদের কাছে চাঁদা দাবি করে একই এলাকার বখাটে জালাল, মিল্লাত ও দিদার সহ তাদের সহযোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমজাদকে হুমকি দেয় তারা। এরই জেরে বৃহস্পতিবার রাতে চাঁদগাঁও ডেন্টাল মেডিকেলের সামনে আমজাদকে একা পেয়ে আটকে রাখে বখাটেরা। পরে আমজাদের বাবা ও ভাইকে ডেকে মারধর করা হয়। এরপর তাদের সামনে ড্রিল মেশিন দিয়ে আমজাদের 2 পা ফুটো করে দেয় চাঁদাবাজরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদল বাহিনী আসছে, সবাই প্রায় 20-30 জন মতো ছিল। আমার সিএনজি দাঁড় করে ফেলছে, দাঁড় করে এবার আমার নামতে বলেছে। আমি তার সাথে সবাই আমার দৌড়ে দিয়ে বেঁধে ফেলে। তারপর আব্বু আসে, আব্বু আসলে আব্বুর থেকে 2 লক্ষ টাকা দাবি করে। আব্বু চাঁদা দিতে রাজি না হতে তাই ওরা একটা ড্রিল মেশিন বের করে আনে, ড্রিল মেশিন দিয়ে তো আমার পায়ের মধ্যে ড্রিল করে দেয়। আমরা যখন ছোড়াতে গেছি বলছে আমরা মারামারির দরকার নেই, আমাদের বাইরে দিয়ে ফেলো। বাইরে দেন, ওরা উল্টা আমরা মারা শুরু করছে। আমি প্রধানমন্ত্রী তাদেরকে একটা সুন্দর একটা বিচার চাই, যেন এরকম যেন তারা এরকম আর কাজ না করে। তো আমরা এক্সরে করেছি এবং রোগীকে পরীক্ষা করেও দেখেছি যে ওখানে বোনস বা হাড্ডি ফুটা হয়নি, শুধু মাংস ফুটা হয়েছে। এবং যেহেতু ড্রিল বিট বলছে সে, এবং ড্রিল বিট একটা খারাপ জিনিস, ইনফেক্টেড জিনিস, সেজন্য আমরা তাকে রেখে দিয়েছি, তার চিকিৎসা চলবে। এ ঘটনায় ওই বখাটেদের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় চাঁদাবাজির মামলা করেছে আমজাদের বাবা নুরুল আজিম। মামলার তদন্ত অব্যাহত আছে, আসামি ধরার জন্য আমাদের 2টা টিম মাঠে আছে, অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটেরা। নগরী হাদুমাঝিপাড়া এলাকায় প্রায় 5 বছর ধরে ব্যবসা করছেন আমজাদ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। চাহিদা থাকলেও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে পেঁয়াজ এবং ছোলার দাম বেড়েছে। চিনির দাম, বুকিং রেটের কারণে স্থিতিশীল ভোজ্য তেলের বাজার। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সরকার গবেষণায় বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গবেষণায় খরচটা কিন্তু খরচ নয়, সেটা এক ধরনের বিনিয়োগ, এবং এই বিনিয়োগের ফল জাতি পাবে, অর্থনীতি পাবে। আজকে যেই ফল পাচ্ছি আমরা, সেটা পূর্বে গবেষণায় বিনিয়োগের ফল। আজকে আমরা গবেষণায় বিনিয়োগ করলে আগামী প্রজন্মের জন্য, যেই প্রজন্মের জন্য এই প্রধানমন্ত্রী আজকে এই দিনে বসে 100 বছরের পরিকল্পনা দিয়ে যাচ্ছেন, তার সাথে আলোচনা করে গবেষণা খাতে আমরা আরো বরাদ্দ বাড়ানোর জন্য এবং আরো বেশি সচেষ্ট হওয়ার জন্য চেষ্টা করব। সমঝোতা বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে রোববার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বরিশাল বিভাগীয় কমিশনের আহ্বানে সার্কিট হাউসে শনিবার বেলা 11টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগের দাবিতে 27 মার্চ থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়। ভালোভাবে প্রচার করা হয়েছে যে আমরা সমঝোতা চলে এসেছি এবং আমরা আন্দোলন থেকে সরে গিয়েছি, যেটি পুরোপুরি সত্য নয়। সাধারণ শিক্ষার্থীদের সাথে যখন আমরা আলোচনা করেছি, আলোচনার পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হলো যে ভিসির পদত্যাগ হোক বা লিভ হোক, যাই হোক, যেটাই সম্ভব হোক, সেটা আমরা লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। পবিত্র রমজানকে সামনে রেখে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা এবং ছোলা 61 থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আসন্ন শবে বরাতের চাহিদা বাড়তে থাকায় চিনির দাম বাড়ছে। আর বুকিং রেটের কারণে অনেকটা স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত থেকে ব্যাপকভাবে আমদানি হয় কোনো কাজ সাজিয়ে কাজে আসছে না পেঁয়াজের বাজারে, বরং প্রতি সপ্তাহে কেজিতে 1 থেকে 2 টাকা করে কমছে। সে সাথে চীন ও থাইল্যান্ড থেকে সরবরাহ বাড়ায় আদা ও রসুনের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি পেঁয়াজ 7-8 টাকা আর ভারতীয় 13-14 টাকা। গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে কম মাল প্রচুর আমদানি আছে। চায়না আদা 65 টাকা, থাইল্যান্ড আদা হইল 60-61 টাকা। একই অবস্থা ছোলার বাজারেও। সবচেয়ে বেশি ছোলা আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এবার অস্ট্রেলিয়ায় ছোলার ফলন ভালো হয়নি, তাই বাজার দখল করেছে সাধারণ মানের ছোলা। মানের কারণে ছোলার দামও তুলনামূলক কম। অস্ট্রেলিয়ার ছোলা হয়েছে নিম্নমানের, যার কারণে বাজার কম। আবার মায়ানমার থেকে কিছু ছোলা আসবে উন্নত মানের, ভালো ছোলা হলে একটু বেশি থাকবে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট স্থিতিশীল থাকায় সব ধরনের ভোজ্য তেলের দাম কমতির দিকে। মূলত সয়াবিন এবং পাম অয়েল সামনে রমজানকে কেন্দ্র করে 10 পয়সা 20 পয়সা এবং আন্তর্জাতিক বাজারও বেশি, সেই হিসেবে 10-20 পয়সা কেজি প্রতি বাড়ছে। পবিত্র শবে বরাত থেকে শুরু করে পুরো রমজান মাসে চিনির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, ফলে চাহিদার কারণে চিনির দামও বাড়ছে। রমজানে যদি মিলেরা সরবরাহ স্বাভাবিক রাখে তাহলে চিনির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট অন্যান্য সময়ের তুলনায় কম থাকায় চলতি বছর চাহিদার তুলনায় সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি এবং বাজারে সরবরাহ দুটোই পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তারপরও পবিত্র শবে চাহিদার কথা বলে বাড়ানো হয়েছে কিছু কিছু ভোগ্যপণ্যের দাম। এর মাঝে যুক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল বসানোর অজুহাত। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে বৈশাখ। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে নারীদের অন্যতম পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। কারুশিল্পীরা দিনভর ব্যস্ত তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শাড়িকে নতুন রূপে রাঙাতে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে সব বয়সী নারীর পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখ মানে লাল সাদা রঙের মিশ্রণ, যা যুগ যুগ ধরে ফ্যাশন প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখে শাড়িতে নিজেকে শতভাগ বাঙালিয়ানা রূপে ফুটিয়ে তুলতে সিল্কের জুড়ি নেই, এমনটাই বলছেন তরুণীরা। সিল্কের শাড়ি সব মেয়েদের পছন্দ, সেই জন্যই সিল্ক শাড়ি কেনা আমাদের। সিল্কটা আমাদের এই গরম লাগে না, অনেক কমফোর্টেবল ফিল করি। আগে ভাগে আসছি কারণ সবসময় তো চাই মানুষ যে নিউ কিছু পরার জন্য, তা আগে আসলে হয়তো বা আগের কালেকশনগুলো ভালো পাওয়া যাবে। দেশীয় এই উৎসবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে নতুন নকশা, ডিজাইন ও রং মিশ্রণের কাজে ব্যস্ত কারুশিল্পীরা। সাদার মধ্যে লাল অথবা লাল কালার অথবা যে কোনো ব্রাইট কালার, ইয়েলো, এই ধরনের কালারগুলোই বেশি এই বৈশাখে মেয়েরা বা সবাই পছন্দ করে। ব্যবসায়ীরা জানান, বৈশাখে সব ধরনের ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে সিল্কের শাড়ির দাম, তাই বিক্রিও ভালো। ব্লক বাটিক এবং বাটিকের উপরে
এবং কিছু তুলির কাজের হাতের কাজের ডিজাইনের উপরে প্রাধান্য দিয়েছি। এই বছর আমরা বলবো সিল্কের শাড়ির চাহিদা বেশ ভালো। সিল্কের বিভিন্ন ডিজাইন এবার আমরা করেছি লালের সোয়া দিয়ে আপনার, তো সবাই আমরা ব্যস্ত এখন। 1500 থেকে 2000, 3000, 2500 পর্যন্ত আছে আমাদের এই শাড়িগুলো। পহেলা বৈশাখকে টার্গেট করে এবার প্রায় 4000 পিস সিল্ক শাড়ির উৎপাদন করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর এসব শাড়ি সর্বনিম্ন 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 12000 টাকায় বিক্রি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কক্সবাজার সদর হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে 3 দিন ধরে বন্ধ রয়েছে চিকিৎসা কার্যক্রম। এতে চিকিৎসা সেবা না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে চিকিৎসকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। সুজুদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। শনিবার দুপুরের দৃশ্য এটি। একজন মুমূর্ষ রোগীকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আসে অ্যাম্বুলেন্সটি, কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান ধর্মঘটের কারণে গাড়িটি প্রবেশ করতে পারেনি। গত বৃহস্পতিবার আনোয়ার নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসকদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। মারামারি হওয়ার পরে ডাক্তার বিগুন দায়ী চেষ্টা করে বলা আসলে চেষ্টা করে না ডাক্তার নাই দিন বিহাং আসি এদিন মানে কাগজ দিয়ে পরীক্ষা দিল পরীক্ষা দিন দিয়ে যাই যে ডাক্তার ন ভাই আর। হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এতে একাত্মতা প্রকাশ করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। যে সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে মারধর করে গিয়েছে তাদের গ্রেফতার করা পর্যন্ত এবং উপযুক্ত শাস্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের যে কর্মস্থল, সেই কর্মস্থল নিরাপদ নয়। এই আন্দোলন আমাদের দীর্ঘদিনের। আমরা এই আন্দোলনকে এখান থেকে বেগবান করিয়া আমাদের এই চিকিৎসকদের কর্মস্থলকে নিরাপদ করার কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হবে ইনশাআল্লাহ। দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে চিকিৎসকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণ করা হবে। 250 শয্যার এ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন কক্সবাজারের 8 উপজেলার মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। অন্যায়কারী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ব্যবসায়ী ও সাংবাদিকরা স্বাধীনভাবে নিজ নিজ কাজ করবেন বলেও জানান তিনি। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এই কথা বলেন। আমাদের মধ্যে যদি কেউ খারাপ হয় তাকে আমরা ছাড় দেব না। আমাদের মধ্যে যদি কাউকে ইচ্ছা করে ঝামেলায় ফেলার চেষ্টা করা হয় তাহলে নারায়ণগঞ্জের মাটিতে চারা নাচাই দিব 24 ঘন্টা। 1 সেকেন্ড ছাড় দেওয়া হবে না। 1 সেকেন্ড না, কেউ পদক্ষেপ করতে হবে না। তাহলে আমি একটা করব, একটা সেকেন্ড কোন নেতা কর্মীকে বিনা কারণে ঝামেলায় করতে দেওয়া হবে না। কোন ব্যবসায়ী মাথা নত করে ব্যবসা করবে না। মাদারীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে রাজৈর উপজেলার আরুয়াকান্দি নব উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেট না পড়লে নানাভাবে হেনস্থা করেন প্রধান শিক্ষক স্বপন ঠাকুর। গত 2 এপ্রিল স্কুলে না আসার অভিযোগে কিংকং বৈদ্য নামের এক ছাত্রকে বেঁধে মারধর করেন তিনি। এতে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভোলায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 2 শিক্ষকের উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে সদর উপজেলার অ্যাডভোকেট ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানায় বিদ্যালয়ের সামনে চঞ্চল নামের এক ব্যক্তির চটপটির দোকানে বসে ছাত্রীদের উত্ত্যক্ত করত কিছু বখাটে। প্রতিবাদ করায় গত বুধবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিনকে মারধর করে দোকানদার চঞ্চল।
এ নিয়ে গত শনিবার সালিশ বৈঠক ডাকায় বহিরাগত কিছু সন্ত্রাসীরা বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। ময়মনসিংহে ভয়াবহ আগুনে প্লাস্টিক ও ফোম তৈরির একটি কারখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় গতকাল বিকেলে ভালুকার পাড়াগাঁও এলাকায় সিনেটেক্স পলিমার ফ্যাক্টরি নামে একটি কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে প্লাস্টিক ও ফোম তৈরি কারখানাটি পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে মন্তব্য মির্জা ফখরুলের। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা। মহাসচিব বললেন এরশাদের অবর্তমানে সিদ্ধান্ত হবে সাধারণ সভায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 সন্তান সহ মা দগ্ধ। 4 জনের অবস্থায় আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীরা। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার জের, অভিযোগ স্বজনদের। এবং আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বহীন হয়ে পড়েছে চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ। স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।